মাঝখানে কদিন ভিডিও দেওয়ার মতো সেরকম কোনো টপিক ছিল না এবং ফুটবল নিয়ে বা মোহনবাগান নিয়ে সেরকম কোনো খবরও নেই বলা চলে। তো সেই কারণে ভিডিও আর দিইনি। আজকে আবার আলোচনা করে নেবো যে এই মুহূর্তে আইএসএলের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আছে, মোহনবাগানকে নিয়ে কিছু খবর পাওয়া যাচ্ছে যেটা ডাইরেক্ট হয়তো ফুটবল রিলেটেড নয় সেইগুলো, আর ভারত বনাম বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল ম্যাচটা রয়েছে সেটা নিয়ে দু একটা কথা বলে নেবো আজকের এই ভিডিওতে। প্রথমে ভারত বাংলাদেশ ম্যাচটা নিয়েই কথা বলি, কারণ এই মুহূর্তে যদি ফুটবল বা ভারতীয় ফুটবল বলুন বা মোহনবাগান সমর্থকদেরও বলুন যে সামনে কোনো ম্যাচ দেখার আছে বা যে ম্যাচটা তারা দেখবে সেটা কিন্তু ওই ভারত এবং বাংলাদেশের ফুটবল ম্যাচটার এমনি সাধারণ দৃষ্টিতে দেখলে কোনো গুরুত্ব নেই। জিতলে হারলে কিছুতেই এশিয়া কাপ কোয়ালিফায়ারে কোনো প্রভাব কোনোভাবেই পড়বে না, ভারত ছিটকে গেছে। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে খেলাটা বারবারই একটা সম্মানের লড়াই এবং লাস্ট ম্যাচটা আমরা বাংলাদেশকে হারাতে পারিনি। তো বাংলাদেশের ঘরের মাঠে গিয়ে বাংলাদেশকে হারানোর একটা প্রচেষ্টা সবসময়ই আমাদের থাকবে এবং সেই সঙ্গে যে চেঞ্জেসটা হয়েছে এই চেঞ্জেসটা আগেই হয়েছিল। আমি আপনাদের লাস্ট আপডেটটা দিতে পারিনি, সেটা হচ্ছে অভিনব ভারতী এবং রায়ান উইলিয়ামস দুজনকে ভারতের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার একটা সিচুয়েশান আসে, কিন্তু আলটিমেটলি রায়ান উইলিয়ামস ভারতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছেন, কিন্তু অভিনব ভারতীর ক্লাব থেকে আপত্তি আছে এই মুহূর্তে ন্যাশনালের জন্য ছাড়ার ক্ষেত্রে, তাই জন্য অভিনব ভারতীকে আমরা পাবো না। রায়ান উইলিয়ামস ভারতের হয়ে খেললে ভারতীয় টিমের ক্ষমতা বাড়বে ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খুব একটা যে বিশাল আমূল পরিবর্তন হয়ে যাবে এটা আমার অন্তত মনে হচ্ছে না। ইম্প্যাক্ট তিনি ফেলবেন, যদি স্ট্রাইকার হিসেবে খেলে গোল পাওয়ার যে সমস্যাটা হচ্ছিল যে আমরা কিছুতেই গোল পাচ্ছিলাম না, কেউ গোল করতে পারছে না, সেই সমস্যাটা কিছুটা হলেও মিটতে পারে। রাইট উইঙ্গার হিসেবে খেললেও তার গোল করার বা গোলের জন্য একদম নিখুঁত একদম মানে ঠিকানা লেখা যে পাস সেগুলো তার দিক থেকে আসতে পারে, কিন্তু সেই ঠিকানা লেখা পাসকেও সঠিক ঠিকানায় পাঠানোর মতো ক্ষমতা আমাদের জাতীয় দলের স্ট্রাইকারদের কতটা আছে এটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন অবশ্যই থাকবে। এবার রায়ান উইলিয়ামস একা খেলবে আর একাই সব কিছু বদলে দেবে, ভারতীয় ফুটবলের পুরো পারফরমেন্স বদলে দেবে, এটা কল্পনা করাটা একদম অলিক কল্পনা হয়ে যাবে। যেমন হামজা চৌধুরীর ইনক্লুশন বাংলাদেশ দলকে সমৃদ্ধ করেছে, শক্ত করেছে ঠিকই, কিন্তু হামজা চৌধুরী একা একটা প্লেয়ার যে বাংলাদেশকে একটা বিশাল জায়গায় নিয়ে চলে যাবে সেটা বাংলাদেশের সমর্থকরা ভাবলেও আমরা কোনোদিন ভাবিনি এবং বাস্তবে সেটা ঘটেও নি। কারণ ফুটবলটা 11 জনের খেলা, ওখানে একজন প্লেয়ার হয়তো টিমের পারফরমেন্সে একটা সাডেন চেঞ্জ আনতে পারে, কিন্তু পুরো টিমটাই চেঞ্জ হয়ে যাবে আর একটা প্লেয়ার চেঞ্জ করে দেবে, এটা হয় না বাস্তবে। তো রায়ান উইলিয়ামসের অন্তর্ভুক্তির ফলে ভারতীয় টিমের কি পরিবর্তন হলো, কতটা উন্নতি হলো, রায়ান উইলিয়ামস কীরকমভাবে ভারতীয় টিমের সঙ্গে মানিয়ে নিল, সেই সমস্ত বিষয়গুলো দেখার অবশ্যই আছে এই ম্যাচটাতে। আর বাংলাদেশের ঘরের মাঠে গিয়ে আমরা বাংলাদেশকে হারাতে পারছি কি না নাকি হেরে চলে আসছি এই সমস্তগুলো তো অবশ্যই দেখবো, সেই জন্যই ম্যাচটা দেখা। নেক্সট যদি আসি আইএসএল নিয়ে, আইএসএলের অবস্থা যে তিমিরে ছিল তার থেকে নড়াচড়া হচ্ছে, কিন্তু এগোচ্ছে পেছোচ্ছে কোনোটাই হচ্ছে না। এআইএফএফ হোক বা প্লেয়াররা হোক সকলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে যে সুপ্রিম কোর্ট থেকে কিছু ক্লিয়ারেন্স এলে তারা পরবর্তী চুক্তি নিয়ে বা পরবর্তী কে আইএসএল চালাবে সেইটা নিয়ে কিছু আলোচনা আর একটু এগোনো যেতে পারে, বা এফএসডিএল এর সঙ্গে কথাবার্তা বলে একটা কোনো ডিসিশানে আসা যেতে পারে, তার প্রচেষ্টাই চলছে বলতে পারেন। কিন্তু বাস্তবটা অনেকটা কঠিন জায়গায় দাঁড়িয়ে, যেটা আপনারা অনেকেই অনেক জায়গায় অনেক চ্যানেলে শুনেছেন যে মোটামুটি 150 দিনে 180টা ম্যাচ করার একটা পরিকল্পনা নিয়েছে আইএফএফ। সেটা বাস্তবে কতটা পসিবল সেটা তো যারা মারাত্মকভাবে ফুটবল বিশেষজ্ঞ বা টেলিকাস্টের সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন তারা এটা ভালো বলতে পারবেন, আমাদের পক্ষে বলাটা সম্ভব নয়। কারণ একটা চ্যানেলে তাহলে প্যারালালি একাধিক খেলা দেখাতে হতে পারে, সেটা একটা চ্যানেলে দেখানোটা সম্ভব হবে না, হয়তো প্যারালালি দুটো চ্যানেলে একই সময় দুটো খেলা চলবে, সেটা কতটা টেলিকাস্ট অথরিটির লাভ বা লোকসান হবে সেটা বিচার করেই তারা এই ডিসিশানটা নেবে। এর সঙ্গে আই লিগ ক্লাবগুলো বিদ্রোহ ঘোষণা করেছে, তারা এআইএফএফ এর সিদ্ধান্তগুলো মানতে চাইছে না, বা বলতে পারেন এআইএফএফ এর ওপর ভরসা তারা রাখতে পারছে না। এআইএফএফ যা যা করছে কতদিনে তাদের ট্র্যাক রেকর্ড দেখলে ভরসা রাখার জায়গাটাও তারা রাখেনি। আমরা আইএসএল নিয়ে বেশি মাতামাতি করছি, আমরা আইএসএলটা দেখি, ওটাই আমাদের মেন দেখার খেলা, আই লিগ খুব কম লোকই দেখে, তো সেই বিষয়টা আমরা আমাদের মাথায় ছিলও না বা আমরা এটা নিয়ে অতটা ভাবছিও না। এর সঙ্গে ওমেন ফুটবলের লিগ জড়িয়ে আছে, বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্ট জড়িয়ে আছে, সব কিছুই জড়িয়ে রয়েছে এটার সঙ্গে।
আর আইএসএল এবছর হলেও সেটা আমার মনে হয় শুধুমাত্র ফিফা ব্যান বাঁচানোর জন্য, কারণ কোনোভাবে যদি প্রথম লিগ যেটা দেশের সেটা না হয় তাহলে একটা ফিফা ব্যানের সম্ভাবনা থাকে। তো সেটা যাতে না হয় সেইটার জন্যই এরা কোনো রকম একটা টুর্নামেন্ট নেওয়ানোর চেষ্টা করছে। তবে এটাও মনে হচ্ছে যদি ফিফা ব্যানের ব্যাপারটা না থাকতো তাহলে এবছর হয়তো এই টুর্নামেন্টটা হতোই না, মানে কোনো টুর্নামেন্টই ভারতবর্ষে হতো না ফুটবলে। তো এখন আইএসএল হওয়ার থেকেও বড় প্রশ্ন, আইএসএল হলে তারা কিভাবে টাইমে শেষ করে এবং পুরো টুর্নামেন্টটা কিভাবে অর্গানাইজ করে সেই দিকেই আমাদের নজরটা থাকবে। আর এআইএফএফ টুর্নামেন্টটা অর্গানাইজ যদি নিজেরা করে তাহলে কিন্তু আমি আবার বলবো যে না, আপনারা ভাবছেন 150 দিনে কি করে 180টা ম্যাচ হবে, সেখানে 280টা ম্যাচও তারা করতে পারে। ওই একই মাঠে দুপুর 2টো থেকে শুরু হলো খেপ খেলার মতো, ওই একটা ম্যাচ হয়ে গেল, তারপরে সেই মাঠেই আবার বিকেলের একটা ম্যাচ হলো, আবার রাত্রিরে একটা ম্যাচ হলো, একটা টিভি চ্যানেলে দেখালো, বাকিগুলো ইউটিউবে দেখালো, এরকম হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। এআইএফএফ এরকম কিছু করতেই পারে। নেক্সট যদি চলে আসি মোহনবাগানের খবরে, খবরটা দেবার আমার খুব একটা ইচ্ছে ছিল না, আমি খবরটা আগেই জানতে পেরেছি, কিন্তু এই বিষয়টা নিয়ে আগেও প্রচুর খবর জানতে পেরেছি, আপনারাও শুনেছেন বিভিন্ন চ্যানেলে। সেটা হচ্ছে সেই আনোয়ার আলী কেস, মানে যে কেসটা কিছুদিন পরে মোহনবাগান সমর্থকরাই ভুলে যাবে আনোয়ার আলী সে মোহনবাগানে খেলতো, ও কত সালে বেশ, মানে এরম ব্যাপার হয়ে যাবে। এরপর অনেকে কমেন্টে জিজ্ঞেস করবে দাদা আনোয়ার আলী কেসটা কি অ্যাকচুয়ালি হয়েছিল, আমি তখন দেখতাম না ফুটবল, ঠিক জানি না, এরম বিষয়টা হয়ে যাচ্ছে। তো শোনা যাচ্ছে সেই কেসটা নিয়ে আলটিমেটলি মোহনবাগান আর কি বুঝে গেছে যে এআইএফএফ এর দ্বারা কিছু হবে না, যেটা আমরা অনেক দিন আগেই বুঝেছি। মোহনবাগান ম্যানেজমেন্ট একটু দেরিতে বুঝেছে বা কিছু প্রসিডিওর আছে সেই জন্য তারা ওয়েট করেছিল হয়তো। তো আলটিমেটলি তারা ফিফাতে গেছে, তো ফিফা থেকে একটা ডিসিশন আসার সম্ভাবনা আছে, কিন্তু সেটা কবে আসবে, আদৌ আসবে কিনা, বা আদৌ তারা কি করছে এ সম্পর্কে মানে সত্যি কথা বলতে বিরক্তি এসে গেছে বিষয়টা নিয়ে। আর এখন বিষয়টা এরম দাঁড়িয়ে গেছে যে মোহনবাগান সমর্থকরা খুব একটা ইন্টারেস্টেডই নয় যে আনোয়ার আলী নিয়ে কি হলো না হলো। ওই ইস্ট বেঙ্গল সমর্থকদের ইন্টারেস্ট থাকবে যে আনোয়ার আলী যদি ব্যান খায় তাহলে কতদিন খেলতে পারবে না কি হবে। মোহনবাগান সমর্থকরা মানে বীতশ্রদ্ধ পুরো বিষয়টা নিয়ে, এবং কোনো ফাইনাল ডিসিশন না হওয়া পর্যন্ত এটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, কারণ প্রচুর আলোচনা আমরা করেছি এটা নিয়ে। এই হতে পারে, ওই হতে পারে, এত টাকা ফাইন হতে পারে, এত বছরের ব্যান হতে পারে, ঘোড়ার ডিম কিছুই আপাতত হয়নি। তো কিছু হলে বা কোনো রেজাল্ট এলে তখন আপনাদের সেই ইনফরমেশনটা দিয়ে দেবো, হয়তো তার আগে আপনারা পেয়েও যাবেন সোশ্যাল মিডিয়া থেকে। তো এই কটা বিষয়ই ছিল আপাতত আলোচনার মতো, আর কোনো বিষয় তো চোখে পড়ছে না বা কানে আসছে না। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।